তুমি যে প্রশ্নগুলো বা এখানে আলোচনার মধ্যে যে ইঙ্গিতগুলো এলো, আমি তোমাকে কয়েকটা টুকরো টুকরো উত্তর দেওয়ার চেষ্টা করি। এক নম্বর হলো, কোনো একটা সময় তো আমাদের ইলেকট্রনিক মিডিয়া ছিল না, এবং এটা আমরা একদম। নিজেরাই দেখেছি আমাদের ছোটবেলায়। আমাদের প্রিন্ট মিডিয়ার ইম্প্যাক্ট অনেক বেশি ছিল, এবং প্রিন্ট মিডিয়াটা পড়তে হতো। ইন্টারেস্টিং ব্যাপার, রূপমদার সাথে আমি অতীব একমত যে প্রিন্ট মিডিয়া তো রূপমদা দেশ, এরা যখন এদের সময় প্রিন্ট মিডিয়ার জন্য তোমাকে মিনিমাম একটা শিক্ষার দরকার ছিল, কারণ তোমাকে পড়তে হতো এবং তোমাকে বুঝতে হতো। ইনফ্যাক্ট তার একটা লং টার্ম ইম্প্যাক্ট, যেটা পরবর্তী সময় ইলেকট্রনিক মিডিয়া। এবার ইলেকট্রনিক মিডিয়া যখন শুরু হয়, অর্থাৎ একদম 80-র দশকের শুরুতে, তার পরবর্তী সময় তার গ্র্যাজুয়াল নাম্বারটা বাড়ে, এবং তারপরে কিন্তু একটা সোশ্যাল চেঞ্জেস হয়, খুব স্বাভাবিক। এবং সেটাও সম্ভবত অনেকেই স্বীকার করেন। আজকে একটা মহৎ দিন, যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু, এবং তাকে বলা হয় মহৎ দিন। আমি এই কারণে বললাম, এই রক্ত দিয়ে প্রমাণ করেছে ঠিক আজকের দিনে তোমার এই আলোচনা, এই একদম। মিথ্যার বিরুদ্ধে লড়া। কারণ কম্পিউটার বিপ্লবটা ছিল তার স্বপ্নের অঙ্গ, যার অঙ্গ হিসেবে আজকে তুমি এই ইউটিউবের কথা বলছো বা বিভিন্ন চ্যানেলের কথা বলছো, সেটা কেবল বলো বা স্যাটেলাইট বলো। আলটিমেটলি এই বিপ্লবের জনক যিনি, তাকে স্মরণ করার প্রয়োজনটা অনেক বেশি। আমি জানি না আমাদের দেশের গভর্নেন্স কিভাবে তাকে স্মরণ করছেন। অন্তত ফেক নিউজ সরিয়ে রাজীব গান্ধীকে প্রকৃত মর্যাদা দেওয়া যায় না, এটা বোঝা যায়। দ্বিতীয় প্রশ্নটা আরেকটি ইন্টারেস্টিং। সেটা হলো, দেখো, ওভারসিজ ইউনিট পৃথিবীর সব দলেরই, মানে আই মিন টু সে, যারা ন্যাশনাল পার্টি, বিশেষত ভারতের মতো দেশে ওভারসিজ ইউনিট থাকে, এবং সেটা বিজেপিতে যেমন আছে, আর এস এস আলাদা ভাবে আছে, এবং আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অনেকদিন ধরে 1928 সালে তৈরি হয়েছিল ফরেন উইং, যে ফরেন উইং এর হাত ধরে বিভিন্ন দেশে আমাদের ইউনিট তৈরি হয়েছে। প্রশ্নটা সেটা নয়। অনেকেই হয়তো জানেন না, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আমাদের সহোদরা, নেপাল কংগ্রেস আমাদের সহোদরা, এটা আমাদের ইন্টারন্যাশনাল ইউনিট। প্রশ্নটা সেখানে নয়। আমরা কি বুঝতে হবে যে পাকিস্তানের ইসলামাবাদে বিজেপির কোন ইউনিট আছে কিনা, অথবা কংগ্রেসের কোন ইউনিট আছে কিনা? তুরস্কের প্রশ্নটা এলো কেন? তুরস্ক ওপেনলি এসে দাঁড়ালো পাকিস্তানের পাশে, এবং সেক্ষেত্রে প্রচার করার সুবিধা হলো। আমরা তো বলিনি আমাদের ওভারসিজ কংগ্রেসের নেতাকে, সাম্পৃষ্টতা সকলেই জানেন, পরিচিত নাম। এবং এটা বাস্তব বুঝতে হবে, এটা অমিত মালবিয়া নয়, এটা তুরস্কে দাঁড়িয়ে একটা কংগ্রেস শব্দকে অপব্যবহার করে ক্ষমা চাইতে হলো। আর ব্যাপারটাকে ছোট করেই বা দেখা হবে কেন? কারণ তুরস্ক যখন আলটিমেটলি পাকিস্তানের ফেভারে, তখন এসে দাঁড়াচ্ছে যে ইমেজ ব্যাটারিং করো কংগ্রেসের, এবং এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। এটাই বাস্তব। একদম এবং একটা এইরকম সেক্ষেত্রে একটা একদম একটু অসফল। ন্যারেটিভ তৈরি করা, এইরকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবার 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 তোমাকে আমি এখানে বলে শেষ করি, এখানে দীর্ঘ আলোচনার দরকার নেই। দেখো, প্রত্যেকটা জায়গায় তুমি যে মাপকাঠিগুলো গণতন্ত্রের সপক্ষে, তোমার মনে হয় গত 12-13 বছর ধরে, অর্থাৎ গত 14 সালের পর থেকে, 2014 পর থেকে সেটা সম্ভব হচ্ছে না, ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে? তোমার মনে হয় একক মেব দ্বিতীয় একটা পাওয়ার কনসেন্ট্রেট করছে? এবং একটা জিনিস তোমাকে বুঝতে হবে, পুলওয়ামার হিসেবে আমরা আজও পাইনি, 40 জন সেনার রক্তের হিসেবে আজও পাইনি। সেই সময় উপরাজ্যপাল সত্যপাল মালিকের মন্তব্য তোমার মনে একদম থাকতে পারে, যিনি একদম আমি প্রকাশ্যে আমি ওটা নিয়ে বলছেন, আমাকে অনুষ্ঠানও করি, বলা একদম হয়েছিল ইউ বলা শার্ট, হয়েছিল ইনফর্মে। ইউ শার্ট, এই কথাটা বলবার কিন্তু চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করতে পারেননি, তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন। আজকে দেখতে হবে যে আজকে যেখানে টেরোরিস্ট অ্যাটাক করেছেন, আমরা তো সর্বোচ্চভাবে পাশে আছি। প্রধানমন্ত্রী পালিয়ে যান কেন? একদম সর্বদলীয় প্রধানমন্ত্রী বৈঠক না করে রাহুল গান্ধী কেন বারবার করে বলেছেন এই প্রধানমন্ত্রী সময় সেশন দেশের পাশে ডাকেন না? থাকতে হবে। একদম রাহুল প্রধানমন্ত্রী গান্ধী কেন পরিষ্কার সেখান বলেছেন। ডাকেন না? হি ফিয়ার্স টু ফেস, হি ফিয়ার্স টু ফেস। এটা হচ্ছে বাস্তব অবস্থা। আর ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, মোদিজি ডোয়া হতে হতে, কাঠপুতুলি হতে হতে কোন লেভেলে ভারতবর্ষ